হচ্ছে, রেকর্ড হচ্ছে এখন। আচ্ছা, আমরা আজকে বাস্তব সংখ্যা শিখবো। আগে আমরা সংখ্যা চিনি। হ্যাঁ, সংখ্যা কাকে বলে, সংখ্যা কি? সংখ্যা কি এর সংজ্ঞা ডিকশনারিতে আছে কিনা জানা নাই, কিন্তু আমাকে যদি বলা হয় সহজভাবে বোঝানোর জন্য, সংখ্যা কি? কোন উপাদান, কোন অস্তিত্ব, কোন সত্তা, সত্তার পৌনঃপুনিকতা বোঝাতে, ক্রম বোঝাতে সংখ্যা শব্দটি ব্যবহৃত হয়। কয়টা আঙ্গুল আছে? 3টা। আচ্ছা, বাস্তব আর অবাস্তব এগুলো অনেক পরের সংখ্যা, অবাস্তবে আমরা পরে যাই। আমরা আগে বাস্তব সংখ্যারই কয়েকটা টাইপ শিখি। বাস্তব সংখ্যার কয়েকটা টাইপ আছে। যেমন ধরেন, 1 নম্বর হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা বাস্তব সংখ্যা কি এখনো বললাম না। আমরা পড়াচ্ছি কি? বাস্তব সংখ্যার টাইপ পড়াচ্ছি। লাস্টে আমরা পড়বো বাস্তব কি, এবং তারপরে যাবো অবাস্তবে। কেন বলেন তো? কারণ এই স্বাভাবিক সংখ্যাগুলো ওয়ান টাইপ অফ বাস্তব সংখ্যা। এগুলো পড়িয়ে পড়ে 4 নাম্বার টাইপে আমরা লিখবো বাস্তব সংখ্যা, তারপরে আমরা যাবো অবাস্তব সংখ্যা। স্বাভাবিক সংখ্যা ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে, এন, এন ফর ন্যাচারাল। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সংখ্যা কোনগুলো? শুধুমাত্র প্লাস 1, 2, 3, 4, 5 ইনফিনিটি পর্যন্ত, আপ টু ইনফিনিটি, অসীম, চলতেই থাকবে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কি? কারো কোনো প্রশ্ন আছে? থাকা উচিত না? নেই, প্রশ্ন নেই। এখনো বোঝার মতো কিছু বলিনি, না বোঝার মতো কিছু বলিনি। আচ্ছা, 2 নম্বর সংখ্যা লিখি আমরা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? দশমিক হয় না, দশমিক ছাড়া যে সংখ্যা তাকে বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন কি, এরা কি পূর্ণ সংখ্যা না? পূর্ণ। -3 সে কি পূর্ণ নাকি পূর্ণ না? পূর্ণ। পূর্ণ নাকি অপূর্ণ? পূর্ণ। পূর্ণ। -3 সে কি স্বাভাবিক নাকি স্বাভাবিক না? স্বাভাবিক না। স্বাভাবিক না, সে ঋণাত্মক। রাইট, স্বাভাবিক না। অর্থাৎ ঋণাত্মক হইলে ঋণাত্মক পূর্ণ সংখ্যাও পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু সে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। স্বাভাবিক সংখ্যা কারা? শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আর নরমালি পূর্ণ সংখ্যা বললে কি বোঝা যাবে? সে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে এই স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি? আর কোনো প্রশ্ন আছে? নেই। বাস্তব সংখ্যাকে আমরা রিয়েল নাম্বার লিখবো না ইংলিশে? বাস্তব সংখ্যা এখন আসেনি আমরা। হ্যাঁ, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। আচ্ছা, চারটার নাম লিখতে পারেন রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার লিখতে পারেন। আমরা এখনো বাস্তব সংখ্যা কি সেখানে এখন আমরা আসিনি। আচ্ছা, পূর্ণ সংখ্যা কি? তাহলে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে জানেন? জেড। মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে, -3, -2, -1, 0, 1, 2, 3 ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত, আপ টু প্লাস ইনফিনিটি। আচ্ছা, বলেন জিরো কি এই পূর্ণ সংখ্যা কিনা? জিরো পূর্ণ হ্যাঁ, সংখ্যা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবেন যে জিরোটাও পূর্ণ সংখ্যার মধ্যে একটা। আপনারা কনফিউজ হয়ে যাবেন, কেন জিরো পূর্ণ সংখ্যা হবে? জিরো তো নাই, জিরো তো কোনো, জিরো মানে তো কিছুই না, তাহলে সে পূর্ণ সংখ্যা হবে কিভাবে? জিরো তো সংখ্যা থেকে বাদ না, জিরো কখনোই সংখ্যা থেকে বাদ না। জিরো একটা সংখ্যা এবং সে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। শুধু জিরো কিন্তু শুধু ডিজিট দিয়ে তা না, জিরো নিজে একটা ডিজিট এবং একটা সংখ্যা।
আচ্ছা, তার আগে আমরা বলি আমরা কি ডিজিট এবং সংখ্যা, অঙ্ক অঙ্ক আর এবং সংখ্যা। সংখ্যা, ডিজিট এবং নাম্বার, ডিজিট অর্থ অঙ্ক, নাম্বার অর্থ সংখ্যা, এই দুটার পার্থক্য কি আমরা জানি? অঙ্ক শুধু একটা হলে একটা 5 এটা কি ডিজিট না অঙ্ক? অঙ্ক, ডিজিট না সংখ্যা? স্যার ডিজিট, এটা 5 ডিজিট। সংখ্যা না? 9 পর্যন্ত ডিজিট না, 0 থেকে? হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট। বাকিগুলো হচ্ছে সংখ্যা। এই 5 কি ডিজিট নাকি নাম্বার? ডিজিট নাম্বার না? নাম্বার। নাম্বার, ডিজিট আবার নাম্বারও? নাম্বার তো জানি এটা ডিজিট হবে। ডিজিট 9 পর্যন্ত डिजिट मिले तो नंबर। ডিজিট মানে নাম্বার না তো, ডিজিট মানে অঙ্ক। অঙ্ক হ্যাঁ, আর সংখ্যা ইংরেজি নাম্বার, ডিজিটাল নাম্বার আরেকটি আলাদা জিনিস। বলেন তাহলে 5 4 এগুলা কি ডিজিট নাকি নাম্বার? ডিজিট। ডিজিট নাম্বার না? এই মুহূর্তে না। আচ্ছা, এই মুহূর্তে না। আচ্ছা আমি বলি শুনেন, ডিজিট আর অঙ্ক সম্পূর্ণ আলাদা দুইটা ধারণা। ডিজিট আর নাম্বার, নাম্বার বলতে বোঝা হচ্ছে সংখ্যা। এটা কি? এটা হচ্ছে বাস্তবিক অসীম একটা হয়। জিনিস। হ্যাঁ, এই দুই অঙ্কের হইলেই যে সংখ্যা হবে আর এক অঙ্কের হইলেই যে সে ডিজিট হবে, সেটা কিন্তু ঠিক না। তাহলে কি ঠিক কোনটা? ঠিক হচ্ছে এটা সংখ্যাও হতে পারে অঙ্কটা। এটা কোনো ক্ষেত্রে সংখ্যা হয় আর কি। না না, সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। না না, এটা ঠিক না, এ কথাও ঠিক না। আমি বলি শুনেন, যে জিনিসটা বাস্তবিক প্রয়োগ আছে সেটা হচ্ছে সংখ্যা। যেমন আমাকে যদি বলো আমার এখানে কয়টা আঙ্গুল আছে, একটা, যখনই এর সঙ্গে আমরা টা যোগ করব, মানে বাস্তব অস্তিত্ব আছে, তখনই সেটা হয়ে যাবে কি সংখ্যা। সংখ্যা একটা সংখ্যা। তোমার কাছে বলা আছে কয়টা? একটা, একটি, এটা সংখ্যা। আবার যদি বলা হয় যে 2 এর আগের ডিজিটটার নাম কি, বা বর্ণমালা লেখো, অথবা তুমি স্বরলিপি লেখো, অথবা তুমি 1 থেকে 9 পর্যন্ত ডিজিট লেখো, তাহলে কিন্তু এই 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট। যদি বলা হয় 21 একটা সংখ্যা, কিন্তু এই যে 1 এটা একটা ডিজিট, 2 একটা ডিজিট। আমরা বলতে পারি যে কোনো না কোনো ডিজিট মিলে একটা সংখ্যা তৈরি করে, কিন্তু সংখ্যা মিলে কখনো ডিজিট তৈরি করে না। এটা আমরা একটা জিনিস শিখলাম। দ্বিতীয়ত শিখলাম প্রত্যেক সংখ্যাই ডিজিট দিয়ে তৈরি, কিন্তু কোন ডিজিটই সংখ্যা দিয়ে তৈরি না। কারণ ডিজিট নিজেই ইন্ডিপেন্ডেন্ট, ডিজিট হ্যাঁ। ডিজিটই। হ্যাঁ। যখন ডিজিটকে আমরা ইউজ করব সংখ্যার অস্তিত্ব বোঝাতে, তখন সেই ডিজিটটাই নাম্বার হয়ে যাবে। কখনো কখনো একটা ডিজিটই নাম্বার হয়ে যায়, যেমন এখানে একটাই ডিজিট আছে, যদি এটি 7 একটাই ডিজিট অঙ্ক নাম্বার। কিন্তু যখনই আমরা বলবো 7টি, তখন সেই ডিজিটটা কি হয়ে যাবে? নাম্বার হয়ে যাবে। তাহলে কি আমরা এই ডিজিট এবং নাম্বার এই দুটো ডিফারেন্স আমরা বুঝতে পেরেছি? ভাইয়া 0 থেকে 9 পর্যন্ত ডিজিট, তাই তো? 0 আমরা থেকে 9 কিভাবে পর্যন্ত বলতে পারি? ডিজিট, আবার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাও। আমরা কিভাবে হ্যাঁ, যদি বলতে বলা পারি? হয় কিন্তু ডিজিট কি আপনার হাতে মানে কয়টা আঙ্গুল 9 এর আছে? উপরে হতে পারে তো না, মানে ডিজিট তো 10টাই, তাই না? হ্যাঁ, ডিজিটে 10টা। ডেসিমাল আমরা কিভাবে পদ্ধতি বলতে পারি? শূন্য থেকে যখন- অসীম পর্যন্ত, 0 থেকে অসীম পর্যন্ত সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক। হ্যাঁ, এটা বলতে পারি, এভাবে বলতে পারি। ভাইয়া যখন 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলোর সাথে যখন টি বা টা যুক্ত হবে, তখন তো এই ডিজিট গুলো এই একটা ডিজিট সংখ্যা গুলোই হয়ে যাবে। সংখ্যা হয়ে যাবে, রাইট। এক অক্ষর একটা উপাদান থাকলে, একটা স্থান দখল করলেই সে যে অঙ্ক হবে, সংখ্যা হবে না, এটা বলা যাবে না। জি। বরং এটা জি। বললে কারেক্ট হবে যে যখন আমরা বাস্তবিক প্রয়োগ করব, কোন উপাদানের পুনরাবৃত্তি বোঝাবো, সংখ্যা অস্তিত্ব বোঝাবো, তখন সেটা হয়ে যাবে সংখ্যা। আর সংখ্যা তৈরি করতে যখন প্রয়োজনীয় যে অঙ্ক সেটা বোঝাবো, তখন সে হয়ে যাবে অঙ্ক বা ডিজিট। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এটা,
পূর্ণ সংখ্যার সেটকে বলা হয় জেড, আর স্বাভাবিক সংখ্যাকে বলা হয় এন। আমরা আরো কিছু সংখ্যা শিখি। আচ্ছা ভাই, স্বাভাবিক আরেকটা সংখ্যার সংখ্যা মধ্যে কি হচ্ছে- জিরো ইনক্লুড হবে? আমরা সাধারণত ম্যাথে করি যখন যেখানে n ইকাল টু 0 1 2 3 এরকম থাকে আর কি, মানে আমরা যে ম্যাথ গুলো করি না যেখানে n স্বাভাবিক সংখ্যা, এখানে n ইকাল টু 0 1 2 3 মানে এরকম থাকে, এর জন্য আর কি বললাম। মানে আমরা ম্যাথ গুলো বিভিন্ন করি না, n স্কয়ার ইকাল টু আচ্ছা, সামথিং, যেখানে n মূলদ ইকাল টু। সংখ্যার সেটকে কি দিয়ে যেন প্রকাশ করা হয়? আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, মূলদ সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? বুঝে ভাই, কিউ মনে হয়, শিখলাম, কিউ। আর হচ্ছে এল নাম্বার। কিউ 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 মনে হয়। কিউ, থ্যাংক ইউ। আচ্ছা, কিউ ফর হোয়াট? কিউ কেন? কিউ দিয়ে কি প্রকাশ করা হয়? ওটার ইংরেজির হয়তো ফার্স্ট ফর্ম, মানে ফার্স্ট লেটার। কোশেন্ট। ও কোশ্চেন। কিউ ইউ ও টি আই এন টি, কোশেন্ট অর্থ হচ্ছে ভাগফল। কোশেন্ট অর্থ যা, ওই ফ্যাক্টর অর্থ তা, আর ভাগফল ইংরেজিও তাই। ঠিক আছে, তাহলে এই কিউ কে বলা হয় মূলদ সংখ্যা। কেন? আমরা এবার শিখবো এখন মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা অনুপাত না বলা যায়? মূলদ সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত, যেমন আপনার রাইট। দুইটা পূর্ণ 1.5 সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যাকে বলা হয় কিউ। এটা কি? সকল পূর্ণ এবং অপূর্ণ এবং দশমিক, সকল পূর্ণ এবং দশমিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। কারা কারা? সকল পূর্ণ সংখ্যা, পূর্ণ করে ব্র্যাকেট দিয়ে লেখেন ধনাত্মক এবং ঋণাত্মক সব, এবং অপূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন প্রশ্ন করি, এই জিরো কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে নাকি পড়বে না? পড়বে ভাইয়া, জিরো তো একটা পূর্ণ সংখ্যা। ধনাত্মক। সকল অবশ্যই যেহেতু পূর্ণ পড়বে ভাইয়া। সংখ্যা বলেছি, মানে আমি জিরো সহ বলেছি। ধনাত্মক না? এক্সাম্পল দেই, উদাহরণটা কি? -3, -2.991, -0.050, +0.3, প্লাস লিখতে হবে না, 0.3, 1, √4, এখানেও আছে কিন্তু √4, আমি লিখে দিই √16, √4 ইত্যাদি। না, আরো আছে, wait, আরো আছে। আরেকটা দেন, 7/5, 10/9, পাই হতে পারে না ভাইয়া? পাই মূলদ। আচ্ছা, পাই মূলদ নম্বর এটা আমি দেখে বলতেছি। পায়ে ফিনিশিং নাই, ফিনিশিং যেগুলো আছে সেগুলোই মূলদ সংখ্যা, যেগুলো ফিনিশিং নাই সেগুলোই মূলদ। এটা লিখি আমরা, 9.8 পৌনপুনিক, 9.801 পৌনপুনিক, এগুলা সব মূলদ সংখ্যা। বোর্ড কি দেখা যায় শেষ পর্যন্ত? না স্যার, দেখা যাচ্ছে না। নিচে দেখা যায় না। এখন দেখা যায় না? না স্যার, হ্যাঁ এখন দেখা যায়। মূলদ সংখ্যাকে বলা হয় কিউ দিয়ে। এগুলো প্রাইমারি বেশি আসে, কোনটি মূলদ অমূলদ। এগুলো বেশি আসে, মারাত্মক ভাবে আসে।
এটা কিন্তু আলোচনা শেষ হয় নাই। মূলত আলোচনা কিন্তু শেষ হয় নাই। মূলত কি সেটা আলাদাভাবে ব্যাখ্যা করব, আর বাস্তব অবাস্তব কি সেটা আলাদাভাবে ব্যাখ্যা করব। এখন আমরা ডাইরেক্ট শর্টকাটে বাস্তব সংখ্যা শিখব। হিসাবটা করে 4 নম্বর বাস্তব সংখ্যা। চার নম্বর লিখেন বাস্তব। ব্র্যাকেট দিয়ে লেখেন আর। কেন রিয়েল নাম? বাস্তব সংখ্যার উদাহরণ কি? তারা সকল ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ, অপূর্ণ, মূলদ, অমূলদ, সকল সংখ্যা। বুঝতে পারছেন? -3 -1.9 0 1 1.2 1.3 1 পৌনঃপুনিক √2 √5 22/7 5 ইত্যাদি সব কি বাস্তব সংখ্যা। আসলে তার মানে অবাস্তববাদে যা আছে সবই বাস্তব। রাইট, অবাস্তববাদে যা আছে সবই বাস্তব। হাস্যকর। 22/7 এটা পাই হয় না? 22/7 না, 22/7 পাই না। পায়ের মান আলাদা। পাইকে কোনো অনুপাতে প্রকাশ করা যায় না। অনুপাতে প্রকাশ করা গেলে তো সে মূলদ হয়েই যেত। এই যে 22/7 কিন্তু মূলদ সংখ্যা। অনুপাতে প্রকাশ করা গেলেই সে হচ্ছে মূলদ সংখ্যা। যাকে অনুপাতে প্রকাশ করা যায় না সেই হচ্ছে অমূলদ সংখ্যা। এখন পাই জিনিসটা কি কেউ কি বলতে পারেন? পাইটা কোত্থেকে আসছে? এটা তো পাই আসছে কৌণিক বৃত্ত বেগ থেকে। থেকে না, বৃত্তের বলেন, বৃত্তের কিভাবে জানি আসছে? বৃত্তের রেডিয়াস রেডিয়াস থেকে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই বলা হয়, পাই দিয়ে প্রকাশ করা। এখন পরিধি আর ব্যাসের 2 পাই আর, তাই না? পরিধি কি 2 পাই আর, তাহলে পাই সমান সমান কি পরিধি বাই 2 আর। জি বুঝেন নাই কথাটা? পরিধি সূত্র কি 2 পাই আর না? এখান থেকে পাইটাকে বাম পক্ষে নিয়ে আসি, পরিধিকে ওই পাশে নিয়ে আসি, কি থাকবে? পাই সমান সমান পরিধি বাই 2 আর। 2 আর মানে কি? ডি। ডি মানে কি? ব্যাস। 2 আর মানে ব্যাস। পরিধি ও ব্যাস এর অনুপাতকে পাই বলা হয়। এখন এটা কোনো অনুপাত, প্রকৃত সংখ্যার অনুপাত না। এটা হচ্ছে কি বিজ্ঞানী, ভারতীয় একজন বিজ্ঞানী, নামটা ভুলে গেছি, উনি বলেছেন যে পায়ের অনুপাতটা মানে একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত আনুমানিক 22/7 কাছাকাছি। এই অনুপাতে তাকে প্রকাশ করা যায়, কিন্তু যদিও এটা অ্যাবসলিউট ভ্যালু না। অ্যাবসলিউট ভ্যালু কি তাহলে? অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে পাই। সেটা কত? 3.1416 না, 3.1415986321.0 এরকম অসীম পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু এটাকে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত হইলে বলি 3.1416, আর 3 দশমিক স্থান পর্যন্ত হলে বলি 3.1, 2 দশমিক স্থান পর্যন্ত হলে বলি 3.14। ঠিক আছে? তাহলে এখন অরিজিনালি পাই এটা কি? বাস্তব মূলদ না অমূলদ? অমূলদ।
সার্চ দেন তো গুগলে, হোয়াট টাইপ অফ নাম্বার ইজ পাই। হিসাবে তো ভাই অমূল্য হওয়ার কথা। ভাইয়া পাই অমূলদ সংখ্যা। পাই তো অমূল্য ধরে কথা, কারণ একে তো 22/7 আকারে প্রকাশ করা যাচ্ছে না। আমরা অনেক সময় পাই দুইটা সংখ্যার ইতে তো ভাগ করা যায়। আনুমানিক মান, কিন্তু যদি এটাই রিয়েল মান হইতো, এটাই যদি বলতাম, মেনে নিতাম আমরা, হ্যাঁ এটাই হচ্ছে পায়ের বাস্তব একদম পারফেক্ট মান, তাহলে বলতাম কনফার্ম এটা মূল সংখ্যা। কিন্তু যেহেতু পায়ের মানটা এরকম কোন প্রকৃত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে পাই কি হবে? অমূলদ সংখ্যা, রাইট? এটা সরল ভগ্নাংশে প্রকাশ করা যায় না। হ্যাঁ রাইট। ইনফিনিট ডেসিমাল স্যার, ইনফিনিট ডেসিমাল বলে অনেক ম্যাথমেটিশিয়ান। তার মানে পাই হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু বাস্তব নাকি অবাস্তব পাইটা বলে তো? বাস্তব। বাস্তব। তার মানে সকল সংখ্যাই কি বাস্তব সংখ্যা? তাহলে অবাস্তব কি এটা জানা দরকার। যদি অবাস্তব বলতে কোনো সংখ্যা নাই থাকে, তাহলে আমার বাস্তব সংখ্যা অধ্যায়টার নামটা এই নামটা দেওয়ার কোনো দরকার ছিল। এক কথায় সব সংখ্যা, সেটাকে বাস্তব সংখ্যা না বলে বলতাম সকল সংখ্যা, তাহলে ভালো ছিল না? কেন আমি বাস্তব বললাম? তারপরে নিশ্চয়ই অবাস্তব আছে, তাহলে আমরা একটু অবাস্তব স্যার জটিল সংখ্যা কি অবাস্তব সংখ্যা হতে পারে? জটিল হ্যাঁ সংখ্যা কি যা বাস্তবে সম্ভব নয়, কাল্পনিক ভাবে সম্ভব। কাল্পনিক ভাবে সম্ভব। যেমন √3, √4, √16, √3 ইত্যাদি। এটা কি মনে রাখলাম আমরা? বর্গ মূলের ভিতর ঋণাত্মক সংখ্যা আসলেই তা অবাস্তব। দেখেন খাতায়। আচ্ছা, এখন যে ভুলটা আমরা করি, এখানে কিন্তু আমার গলায় ছুরি নিয়ে বসে আছে পেটের জন্য, গলার হাতে ধরে রাখছে ছুরিটা, খালি ভুল করা মাত্রই একটা পোস্ট মারবে। যে ভুলটা আমরা ধরাই দিই, আমরা অনেকে মনে করি -√3 এটা দশমিক আসে, কিন্তু -√16 না, ভুল বলতেছি, √-3 এবং √-16 এগুলো তো, এটা তো দশমিক আসে বুঝলাম, 1.73 মাইনাস বুঝলাম এরকম, কিন্তু এইটা তো পূর্ণ সংখ্যা 4 আসে, -4, √-16 মানে তো -4, এটা তো বাস্তব সংখ্যা, -4 তো বাস্তব সংখ্যা না। √-16 is not equal to -4. √-16 is not equal to -4. তাহলে √-16 equal to what? কেউ একজন বলেন। ক্যালকুলেটরে 4i -16 চাপেন, দেখেন কি বলে। অসংজ্ঞায়িত ব্যতীত। রাইট, অসংজ্ঞায়িত। √এর ভিতরে মাইনাস যুগলেই অসংজ্ঞায়িত। এইখানে এই বাস্তবে অবস্থার সঙ্গে অনেকেই মূলদ অমূলদ ভুলায় ফেলে। সে বলে কি, ও √এর ভিতরে 16 তো √ওভার যায়, তাহলে তো এটা অমূলদ। না, এটা তো অমূলদ না, এটা বাস্তব, এটা মূলদ না, অমূলদ না, পূর্ণ সংখ্যা না, বর্গমূল না, কিছুই না, এটা কোনো সংখ্যাই না। এটা এক কথায় অঙ্ক ভুল হয়েছে, অসংখ্যায়িত। এটা মূলদ সংখ্যা না, এটা অমূলদ না, কিছুই না, এগুলো সংখ্যাই না, এটা একমাত্র অবস্থা সংখ্যা।
এখানে একটা জিনিস ভুল লিখছেন, বর্গমূলের ভির ভিতর হবে না? হ্যাঁ হ্যাঁ, বর্গমূলের ভিতরে, সরি বানানটা ভুল লিখছি, বর্গমূলের ভিতর ঋণাত্মক আসলেই মাইনাস, এক কথায় অবস্থা। তার কোন প্রশ্ন আছে অবস্থা সংখ্যা নিয়ে? If you don't have any question, then I have something to say, and that is very special, that you might not have heard if you didn't pass HSC in science background. Then you have not heard this letter. This is I. জি শুনতে ভাইয়া। পাচ্ছি। Extremely sorry, net চলে গেছিল। আচ্ছা, লাইভটা কি আছে না কেটে গেছে? লাইভ আছে। আচ্ছা আচ্ছা, এখন বলেন তো, এই যে আই ওয়ার্ডটা কি আপনারা শুনেছেন? আইটা কি? I ইয়াপ, শুনেছি। আই মানে কি? ইমাজিনারি নাম্বার। এই ইমাজিনারি নাম্বারকে আরেকটা নাম দিয়ে বলা হয় জটিল সংখ্যা। এটাকে বলা হয় এককের জটিল ঘনমূল। সরি, জটিল ঘনমূল, এটা হচ্ছে কাল্পনিক একক। লেখেন জটিল সংখ্যার কাল্পনিক একক, এটা আই। নতুন একটা টপিক দেন, দিয়ে লেখেন জটিল সংখ্যা। জটিল সংখ্যা মানে অবাস্তব সংখ্যা। এটাকেই √-1 বলা হচ্ছে, সমান সমান আই দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই -1 মানে কি? জটিল একক, কাল্পনিক জটিল একক। কোন বাস্তব সংখ্যাকে যদি আমি কাল্পনিক করতে চাই, অথবা কোন কাল্পনিক সংখ্যাকে যদি আমি বাস্তব করতে চাই, যদি কি করা যায় বলেন তো? মনে করেন আমি একজন ভালো মানুষ, সাদা গেঞ্জি পরে আসছি, সাদা মনের মানুষ, কিন্তু আমার জীবনে একটা বড় পাপ আছে, অথবা বড় একটা কলঙ্ক আছে আমার এই বডিতে। এটা যদি আমি দূর করে ফেলতে চাই, তাহলে কি করতে হবে? ওই কলঙ্ক যুক্ত অধ্যায়টা কি বাদ দিতে হবে। এখন আমি যে বললাম -√-3, এর যে একটা অবাস্তব সংখ্যা আমি যে বললাম, এখানে কলঙ্ক যুক্ত কি আছে যার জন্য সে অবাস্তব হয়ে গেল? মাইনাস আছে, শুধু মাইনাস, -1 গুণ আছে আর কি, শুধু -1, পুরোটার মধ্যে কি শুধু -1 বানাইতে হবে না আরো মানে কিছু? √-1 গুণ আছে। রাইট, দেখেন এটাকে কি লেখা যায়? √-1 ইনটু √3 লেখা যায় নাকি যায় না? যায়। 100% যায়। তাহলে এইটা কি? বাস্তব। এটা কি? অবাস্তব। ওকে, আচ্ছা, যদি এমন থাকতো √-16, এটাকে আমরা কি লিখতাম? √-1 ইনটু √16 equal to I into 4 equal to 4i। 4i এটা কি? 4i এটা আবার কি? জটিল সংখ্যা। রাইট, এটা একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যা মানে কি? কমপ্লেক্স কমপ্লেক্স হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার, কাল্পনিক। কাল্পনিক সংখ্যা, দুইটাই বলা হয়। আচ্ছা, কাল্পনিক সংখ্যাকে আমি বললাম কেন কাল্পনিক? এটার দুইটা পার্ট আছে। জটিল বলতেছি, জটিল কেন? জটিল মানে কি কঠিন, পাজল, এরকম কিছু না। জটিল শব্দের অর্থ মানে কিন্তু কঠিন না, মনে রাখবেন। জটিল আর কঠিন এক জিনিস না। জটিল হচ্ছে কি? কমপ্লেক্স নাম্বার যে বলা হয়, কমপ্লেক্স মানে কি বলেন তো? সংযুক্ত, একাধিক যুক্ত। এখানে এই যে 4i, এটা কিন্তু এই সংখ্যাটাতে দুইটা পার্ট আছে। কি কি বলেন তো? এই জন্য দুইটা পার্ট আছে বলে বাস্তব, একটা অবাস্তব। একটা হচ্ছে বাস্তব, এই 4 এটা হচ্ছে কি? বাস্তব।
তাদের সংমিশ্রণ। আর এটা হচ্ছে কি অবাস্তব বা কাল্পনিক। অবাস্তবটাকে কাল্পনিক বলা হয়। তাহলে আমরা আই বুঝলাম, এক কথায় আই সমান সমান কি -1। ব্যালেন্স দিকে ডাইরেক্ট আসবে, বলবে নিচে কোনটি অবাস্তব সংখ্যা, এই 4i। আমরা রুট ওভার দেখলে আমরা মনে করি যে রুট ওভার দেখলে আমরা অবাস্তব কনফিউজ হয়ে যেতে পারি। যদি থাকে -√0.3 আর 4i, কোনটা বাস্তব কোনটা অবাস্তব বলেন? ওরা একটা বাস্তব। এইটা বাস্তব, এইটা অবাস্তব। হ্যাঁ, ওরা একটা বাস্তব। তাহলে আমরা আই চেঞ্জ রাখছি। জি জি। তাছাড়া এখানে রুটের বাইরে আছে মাইনাসটা। হ্যাঁ, রুটটা মাইনাসটা রুটের বাইরে আছে, এই জন্য এটা অবাস্তব না, এটা বাস্তব। রাইট, ঠিক ধরেছেন। আচ্ছা, আমরা বাস্তব সংখ্যা শিখলাম। আচ্ছা, আর কিছু শিখার নাই? আরেকটা জিনিস শিখার আছে লাস্ট, সেটা হচ্ছে মূলদ অমূলদ। বলেন আগে, তার আগে বলেন বাস্তব অবাস্তব কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে পেরেছি, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আজকে। আচ্ছা, ওকে। এখন আমরা শিখবো মূলদ এবং অমূলদ। রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। রাইট। মূলদ ইংরেজি রেশনাল নাম্বার। আর অমূলদ ইংরেজি ইরেশনাল, IRRE। ইরেশনাল, জি। অথবা কেন? ইনফিনিট ডেসিমাল বলা হয়। হ্যাঁ, ইনফিনিট ডেসিমাল বলা হয়। হ্যাঁ, এটা কারণ কি রেশনাল মানে কি রেশিও শব্দ থেকে, রেশিও। রেশিও অর্থ কি? অনুপাত। অনুপাত। অনুপাত মানে কি? কিউ। কিউ মানে কি? যেসব সংখ্যাকে, এই মূলদ সংখ্যাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। কেন? যেসব সংখ্যাকে p/q অথবা x/y অথবা লব/হর আকারে প্রকাশ করা যায়, তারাই কি? তারাই মূলদ সংখ্যা। আর কোনো প্রবলেম আছে? না। আচ্ছা আচ্ছা, p/q আকারে প্রকাশ মানে কি? দুইটা সংখ্যার অনুপাত আকারে, ভাগফল আকারে। আমরা কি জানি রেশিও মানে অনুপাত। আবার এটাকে তাহলে রেশিও যেহেতু r দিয়ে শুরু, মূলদ সংখ্যা ইংরেজি রেশনাল নাম্বার, তাহলে কেন r দিয়ে প্রকাশ করা হবে? মূলদ সংখ্যাকে কেন r দিয়ে প্রকাশ করা হবে বলে? ভাই আর তো রিয়েল নাম্বার। ইয়েস। এই তো রাইট, r দিয়ে অন্য একটা রাশি আছে, এইজন্য আমার r দিয়ে কি বলা হচ্ছে না। এটা ওই যে রসায়নের ইয়াগুলোর প্রতীকগুলোর মতো আর কি। হ্যাঁ, রাইট। সোডিয়াম, নাইট্রোজেন, রাইট সোডিয়াম, নাইট্রোজেন। রাইট। তার মানে যেহেতু r দিয়ে রিয়েল নাম্বার আছে, তাহলে r দিয়ে যদি আবার মূলদ সংখ্যা বলি তাহলে কনফিউজ হয়ে যাবে যে আমি r দিয়ে কি বোঝাচ্ছি, রিয়েল নাম্বারের বাস্তব সংখ্যা নাকি রেশনাল নাম্বার মানে অমূলদ সংখ্যা, কনফিউজ। তাহলে ওই অনুপাতের অন্য একটা শব্দ আনতে হবে, সেটা কি? সেটা হচ্ছে কিউ, কোশেন্ট মানে ভাগফল, মানে ভাগফলের সংখ্যা, মানে দুইটা সংখ্যাকে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায়। আর দুইটা সংখ্যাকে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় না, মানে যে সংখ্যাটাকে পৃথিবীর অন্য কোনো দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদের সংখ্যাটা লিখে রাখেন। অমূলদ সংখ্যা এখানে না লিখে রাখেন ভাইস ভার্সা, মানে কি উল্টা, যায় না। ওকে, আর কিছু লিখতে হবে না, নিজেরা বুঝবেন। অমূলদ কোনটা? যাকে প্রকাশ করা যায় না, এইভাবে প্রকাশ করা যায় না।
এবার আমরা একটু আসি পি বাই কিউ আকারে প্রকাশ করার মানেটা কি? মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখন আমি যদি দেখি পৌনঃপুনিক, আচ্ছা পৌনঃপুনিক শব্দটার মানে কি বুঝেন? পৌনঃপুনিক মানে হচ্ছে যে বারে বারে আসছে বারবার এরকম। ফিরে আসে। বারবার বারবার রাইট। যেমন ধরেন আমি যদি 10 কে 9 দিয়ে ভাগ করি, 9 কে 9 হাজার হলো 1, যেহেতু যায় না দিলাম আবার 0। 10 10 কিভাবে যায়? 9 কে 9 ছোটবেলায় বুঝলাম না মতো যায় না, আবার 1 একবার দশমিক আনলে পরে অটোমেটিক একটা শূন্য দেওয়া যায়, কিছু লাগে না। দুইটা শূন্য দিতে গেলে এখানে শূন্য দিতে হয়, আমার দুইটা শূন্য লাগে না, অলরেডি এখনই ভাগ যায়। আবার দিলাম 1, 9 কে 9 আবার হইলো 1, আবার দিলাম 0। এভাবে যতবারই করি না কেন বারবার 9 10 10 9 10 9 1 1 1 1 আজীবন 1 1 চলতেই থাকবে। তার মানে এই যে আজীবন তার ক্যালকুলেটরের মধ্যে লেখা সম্ভব না, খাতায় লেখা সম্ভব না, তাই একটা শর্টকাট টেকনিক দরকার, যেখানে বোঝানো যাবে চলতেই থাকবে চলতেই থাকবে, চলতে চলতে না পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। দেখি এই পরীক্ষা 43তম। এটাকে থামিয়ে দিয়েছি এখানে, এই ফোঁটা দিয়ে, ফোঁটা বল্টু দিয়ে, ফুল স্টপ দিয়ে, ফুল স্টপটা এখানে না দিয়ে মাথার উপরে দিয়ে এটাকে এখানে থামিয়ে দিয়েছি। মানে কি? এটা পৌনঃপুনিক। তার মানে মানে হচ্ছে একটা বারে বারে আসবে। হ্যাঁ 1.1 মানে হচ্ছে কি এখানে থেমে গিয়েছে। তাহলে এই বলেন, এখন বলেন 1.1 কি মূলদ নাকি অমূলদ? অমূলদ। এটা তো 1.1 পৌনঃপুনিক। অমূলদ। এখন মূলদ। অমূলদ অমূলদ। অমূলদ, এটা চলতে আছে, এটা শেষ নাই এখনো। হ্যাঁ অমূলদ মানে কি? কন্টিনিউয়াস চলতেই থাকবে এটা। হ্যাঁ আমি তো বলি নাই অমূলদ মানে কোন অসীম, আমি কি বলেছি অমূলদ মানে অসীম? না, আমি বলছি অমূলদ মানে কাকে মূল আকারে প্রকাশ করা যায় না। মূল মানে কি? ভাগফল। অমূলদ মানে কি? যাকে ভাগফল আকারে প্রকাশ করা যায় না। এইখানেই ভুলটা করেন, এই জন্য আমি সবার আগে এই উদাহরণটাই টানছি, অন্যগুলো টানি নাই। এই এই 1.1 মানে কি বলেন তো? 10/9 না? তাহলে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে নাকি যায় না? এটাকে এটাকে কি বুঝেছেন, এখানেই বুঝি। যাচ্ছে নাকি যাচ্ছে না? গেছে গেছে। যাচ্ছে তো। যাচ্ছে। তার মানে বুঝবেন কি, সকল পৌনঃপুনিক ওয়ালা দশমিক, পৌনঃপুনিক ওয়ালাকে গণিতের ভাষায় বাংলায় কি বলে? আ আ দিয়ে শুরু, বলেন তো। আবৃত ভগ্নাংশ না রাইট আবৃত। রাইট, মনে রেখো, খুব বিশেষ ট্রিপল স্টার দেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা ভুলটা করি, মনে রেখো সকল আবৃত, আবৃত না আবৃত, আবৃত নাকি আবৃত? তো এটাও স্যার আবৃত। আবৃত, নট আবৃত, দিস ইজ আবৃত। সকল আবৃত দশমিক সংখ্যা কি মূলদ। যেমন যেমন 1.1 পৌনঃপুনিক সমান সমান 10/9, এটা কি মূলদ? তাহলে অমূলদ কারা? চিনব কিভাবে? চেনার উপায়, হ্যাঁ অমূলদ চেনার উপায়। অমূলদকে যেমন পাই, সবচেয়ে বড় উদাহরণ অমূলদ হচ্ছে পাই। আর কি আছে? রোড টু, রুট টু, রোড রুট 3, থ্রি। রোড ই 5। ই স্যার ই তো লেখেন রোড অফ ভিতর ইয়ে হচ্ছে। অপূর্ণবর্গ সংখ্যা, অপূর্ণবর্গ। ই তো স্যার একটা আমার অমূলদ। মাইনাস। বুঝিনি, আগে বলেন কি? অপূর্ণবর্গ সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা না এমন সংখ্যা যদি রোডওভারের নিচে থাকে তাহলে সে অমূলদ হয়ে যায়, তাকে আর কোন কিনারা খুঁজে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন নাকি পারেননি?
জি জোড় হইতে পারে বিজোড় হইতে পারে, যেমন যে জোড় সে কি টু কি জোড়, কিন্তু সে মূলদ সংখ্যা, সরি অমূলদ সংখ্যা। জোড় হোক আর বিজোড় হোক, রোড ওভারের নিচে পূর্ণবর্গ না হইলে সে কি অমূলদ। কিন্তু রুট 4 এটা কি, এটা কিন্তু মূলদ। কেন বলেন তো? কারণ রুট 4 সমান সমান কি +2 মূলদ সংখ্যা। ঠিক আছে, অধ্যায় তো শেষ। 12টা আছে, কয়েকটা প্র্যাকটিস না করাইলি না, কয়েকটা প্র্যাকটিস করাই। কি বলে কি অমূলকটা আরেকবার বলবেন? কোনটা? অমূলক এই যে সংখ্যা রুট ওভারের নিচে পূর্ণবর্গ ছাড়া যে কোনো সংখ্যা আসলে তা অমূলক। পূর্ণবর্গ ছাড়া। রুট 3 রুট 5 রুট 7 রুট 2 এগুলা কি অমূলক সংখ্যা? মানে মৌলিক সংখ্যাগুলোর উপরে যখন রুট ওভার না না, মৌলিক সংখ্যা আমরা এখন আসি নাই। মৌলিক হোক অমৌলিক একটু হোক। করে দেখাবেন ওই যে যেটা বলছেন পূর্ণবর্গ রুট 10 তো মৌলিক সংখ্যা না। একটু করে পূর্ণবর্গ একটু 10 তো মৌলিক সংখ্যা, রুট 10 অমৌলিক সংখ্যা। রুট 8 তো পূর্ণবর্গ না, এইজন্য 8 এর উপর রুট ওভার আসলে কি সে অমূলক। এই জিনিসটা বুঝতেছি না, পূর্ণবর্গ জিনিসটা পূর্ণবর্গ বোঝেন না? পূর্ণবর্গ চিনে রাখেন। বুঝছি ভাব। পূর্ণবর্গ দেখেন, পূর্ণবর্গ সংখ্যা প্রথমে হচ্ছে 1 পূর্ণবর্গ সংখ্যা। 1 বাদ দেই, আমরা 2 স্কয়ার থেকে শুরু করি। 4 9 16 রফিক ভাই বলেন অন্য কেউ না, 16 এর পরে কত লিখবো? জি 16 এর পরে কত লিখবো? 25 25 এর পরে কত লিখবো বলেন? 36 36 ওনাকে বলতে দেন, রফিক ভাইকে বলতে দেন। 36 এর পরে কত লিখবো? 36 এর পরে কত লিখবো? খেয়াল করি নাই আমি জিনিসটা আসলে। ভাই সকল স্বাভাবিক সংখ্যার উপর স্কোয়ার দিয়ে দেন, যেটা বেরোবে আচ্ছা আচ্ছা স্কয়ার আচ্ছা আচ্ছা স্কয়ার স্কোয়ার দিতে থাকবেন ভাই একবারে সব 25 যেগুলো স্কয়ার আসবে সেগুলাই। আচ্ছা আচ্ছা স্কয়ার 7 স্কয়ার। আচ্ছা এবার পরেরটা কত লিখবো বলেন তো? 64 রাইট, 1864। তার মানে এগুলোর উপর রড ওভার আসলে এগুলো কি হবে? মূলদ। এটা কি মূলদ? এটা কি মূলদ? এটা মূলদ, এটা মূলদ, এটা মূলদ, এটা মূলদ, সব মূলদ। এর মাঝখানে যেগুলো আছে যেমন রোড, আপনি যদি রোডে নেবেন অমূলদ। রফিক ভাই এখন মূলদ আর অমূলদের পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি 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 এখন এখন বুঝতে পারছি। আমি একটা সংখ্যা লিখি 9.801 পরপরই কাছে একের উপর আছে 9 এর উপর, এটা কি মূলদ না অমূলদ? সবাই বলেন, অন্য কেউ বলেন, যে পারেন সে বলেন। মূলদ 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 সংখ্যা ভাই, মূলদ সংখ্যা। মূলদ কেন মূলদ? কারণ এটা বারবার রিপিট করতেছে। মানে এটা PQ আকারে প্রকাশ করা হয়। নাই তাহলে কি ভাই জিরোর কি উপর মানে প্রকাশ বোঝাচ্ছে করা ভাই যাবে এবং 801 801 এটাই বারবার হচ্ছে, মানে এই Right. তিনটা সংখ্যা মানে বারবার এই হচ্ছে। পৌনপণিক জিরোর হবে আর কি, উপরে- পৌনপণিক। জিরোর উপর নাই মানে কি মনে মনে এটা জিরোর মাপ। উপরে পাবো, মানে এটা সমান সমান কত জানেন? 9.801 801 801 801 এভাবে চলতে থাকবে আজীবন। তাহলে আমরা মূলদ অমূলদ পূর্ণবর্গ জটিল বাস্তব স্বাভাবিক পূর্ণ সব শিখলাম। একটা সিকোয়েন্স পরীক্ষায় বারবার আসে 4টা সংখ্যা, না লিখে দিলেই না। লিখে তো ন্যাচারাল নাম্বার is subset of z পূর্ণ সংখ্যা, is subset of q, is subset of r, এটা পরীক্ষায় আসে। nz qr পরীক্ষা সব সময় আসে, মনে রাখবেন। n কি স্বাভাবিক সংখ্যা, এটা তো মানে কতবার সকল আসছে স্বাভাবিক সংখ্যা কি রোজ আসে। সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই কি মূলদ সংখ্যা।
সকল মূলদ সংখ্যা কি? মূলদ এবং অমূলদ সংখ্যা কি? বাস্তব। আর আমরা কি এই লাইনটাকে এভাবে লিখছি, বাম থেকে ডানে যেতে পারছি, ডান থেকে কি বামে যেতে পারি? আমি কি বলতে পারি সকল বাস্তব সংখ্যাই মূলদ সংখ্যা? না স্যার। না, Yup. পারি না। না, কেমনে পারি? কেমনে ইয়াপ? সকল বাস্তব না সংখ্যা না না মূলদ। ভাই, আমি বললাম না মূলদের কথাটা, মানে মূলত আর ইয়ে হইতে পারবে না। সকল বাস্তব সংখ্যা মূলদ না, সকল মূলদ সংখ্যা পূর্ণ না, সকল মূলদ পূর্ণ সংখ্যা স্বাভাবিক না। কিন্তু বাম পাশ থেকে যদি ডান পাশে যাই সেটা সঠিক, সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা। আর এখন যদি বলি সকল স্বাভাবিক সংখ্যা, একটা স্টেপ গ্যাপ দিয়ে যদি জাম্প করে এখানে যাই, সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, এটা কি ইয়েস অর নো? ইয়াপ। যেভাবে হাঁচি দিছে, কে দিছে হাঁচি? ভেবে গেছে। ইয়াপ ইয়াপ। আচ্ছা, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য, মনে রাখবেন NZQR এই সিকোয়েন্সটা মনে রাখবেন। আচ্ছা, আর এটার নাম কি? উপসেট। এটা ইংলিশে বলা হয় সাবসেট, বাংলায় বলা হয় উপসেট। সাবসেট মানে উপসেট। ফাইন, আমরা একটা বিসিএস কোশ্চেন ধরেই নিই, আপনারা পারেন কিনা। ভাই √10 এটা কি অমূলদ সংখ্যা হবে? অমূলদ, হ্যাঁ। দশ 15 মিনিট পরে কথা বলতেছি, ক্লাস শেষ হয়নি। বিগত বছরের কোশ্চেন গুলো আমরা দেখি। সেমন্তি আপু আজকে ক্লাস করেনি, তাই না? আপনি মনে হয় বই লেখায় ব্যস্ত। বই লিখে পেট ভরবে না, পেট ভরতে গেলে ক্লাস করতে হবে। ইংরেজি তো হিউজ পড়া এবং কি কমন আসে না সহজ সাহিত্য। একদিকে হাফেজ হয়ে গেলাম, আরেকদিকে লাড্ডু খাইলাম, তাই বিসিএস হবে না। বিসিএস এর থিওরি হচ্ছে আমাকে সবগুলাতে এভারেজ লেভেলে থাকতে হবে, সবগুলাতেই মিনিমাম নাম্বার পাইতে হবে। কিন্তু প্রিলিতে তো আপনার থিওরি একটু আলাদা, যে বুলেট ফোর প্রিলির জন্য আর কি। এটা সবার জন্য প্রযোজ্য না, আমার জন্য প্রযোজ্য ছিল। আচ্ছা আচ্ছা। কেউ যদি ইংলিশকে বুলেট হিসেবে ধরে তাহলে সে শেষ। শেষ। ইংরেজিতে অতিরিক্ত সময় দিয়ে লাভ নাই, আমি যেটা বুঝলাম আর কি। তার থেকে বিজ্ঞান ভালো, বিজ্ঞান অনেক কমন আসে। হ্যাঁ, আচ্ছা, মৌলিক সংখ্যা একটু বলা দরকার। মৌলিক যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না। ভাগ পৃথিবীর সকল সংখ্যাকে যায়, আমি ভাগ যায় না বলতে বোঝাচ্ছি নিঃশেষ বিভাজ্য হয় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 13 17 19 23 27 28 29 ইত্যাদি। অসীম। একটা মৌলিক সংখ্যা নতুন আবিষ্কার যে করতে পারবে তাকে সে কয়েক লক্ষ কোটি ডলার বিজনেস করতে পারবে। একটা মৌলিক সংখ্যা আবিষ্কার করার জন্য হাজার হাজার প্রোগ্রামার বিশাল বিশাল সুপার কম্পিউটার নিয়ে দিন রাত প্রোগ্রামিং করে চলছে, একটা মৌলিক সংখ্যা আবিষ্কার করতে পারে না নতুন। যখনই একটা মৌলিক সংখ্যা আবিষ্কার করে প্রোগ্রামার কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ঘুম হারাম হয়ে যায়,
এবং বড় বড় আইটি কোম্পানি, বড় বড় ম্যাথ ইউনিভার্সিটি গুলা, ম্যাথ বিশেষজ্ঞরা পাগল হয়ে যায় ওই সংখ্যাটা উদ্ধার করার জন্য, এবং ওই সংখ্যাটাকে কাজে লাগে আর কি করা যায়। নাসা পাগল হয়ে যায়, মানে রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের ডিফেন্স মিনিস্ট্রি মাথা নষ্ট হয়ে যায় নতুন একটা মৌলিক সংখ্যা আবিষ্কার হলে। বুঝছেন তো মৌলিক সংখ্যা কি ভয়ঙ্কর একটা জিনিস, কি ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক সংখ্যা কয়টা আমি ভুলে গেছি, মনে নাই এই মুহূর্তে। যাই হোক, ভাইয়া একটা কোশ্চেন ছিল। কোড ভেঙে ফেলা যায় এটা দিয়ে? না না না, এটা হ্যাকিং এর কিছু না। মৌলিক সংখ্যা দিয়ে অনেক বড় বড় গবেষণা করা যায়। আচ্ছা আচ্ছা। বলেন, প্রশ্ন বলেন। ভাই এরকম কি কখনো প্রশ্ন হয় যে 50 থেকে 100 এটার ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে? হ্যাঁ হয়, এটা আইকিউর প্রশ্ন। ম্যাথেও আসে, ম্যাথেও আসে। এটা মনে রাখার জন্য একটা ছন্দ আছে, ছন্দ। ভাই আরেকটা সংখ্যা তো আছে ভাই, ওই যে সহমৌলিক। অনেক রাত হয়ে গেছে, এই জন্য আমি আসলে বলতে চাচ্ছিলাম না। আজকে পার্টিসিপেন্ট কম, কয়জন আছে দেখুন তো। 14 জন। আচ্ছা, একটা সূত্র আছে দেখেন, 442 232 232 1। এটা কি 442 232 232 1? এটা আবার কি? 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 এর মধ্যে 4টা। এটা হচ্ছে 11 থেকে 20 11 থেকে 20 এর মধ্যে 4টা। তারপরে 21 থেকে 21 থেকে 30। 30 এর মধ্যে 2টা। এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি আজকে বাদ দিতে চাইছিলাম। ম্যাক্সিমাম ফলোয়ার নাই তো আজকে, এই জন্য। 41 থেকে 50, 51 থেকে 60। আচ্ছা, আপনি যে বললেন যে 50 থেকে 100 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, ভাগ করে ফেলেন। 51 থেকে 100 এর মধ্যে কয়টা আছে? 2 2 4, 4 3 7, 7 2 9 আর 1 10, 10টা। এটাকে একটা মোবাইল নাম্বার হিসেবে এটা জি মুখস্থ জি রাখতে। হ্যাঁ, কি প্রশ্ন করলেন? বলছি ভাই এটাকে মোবাইল নাম্বার হিসেবে মুখস্থ রাখতে হবে আর কি। হ্যাঁ, এটা মুখস্থ রাখা ছাড়া কিছু করার নাই। 442 232 232 1, এই ছন্দ। অনেকটা মিল আছে, মুখস্থ সহজেই হবে, মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, একদম সহজ, একদম সহজ। 442 232 232 1, একদম ইজি। হ্যাঁ হ্যাঁ, এটা ইজি ভাই, কিন্তু কোন সংখ্যা দিলে তখন আরেকটা খাটকা আছে। আবার আরেকটা ইয়ে করতে পারেন, 44 22 322 321, এবং মনে রাখতে পারেন 4 4 4 2 2 322 321, এটাও মিল আছে, তাই না? 44 22 322 44 22 322 321। প্রথমটাই সুন্দর। আমরা যেটা ভালো লাগে 442 225 225 1, কোনটা ভালো লাগে? ভালো। কেন ভাই নিচেরটাও তো সুন্দর ভাই, এই যে 42 না, 44 এটাতে 44 আপনার 22, কেন ওটার আগেই আবার 3 বসাই দিব, ওখান থেকে 1 কম। আমার এটা ভালো লাগছে। অনেকের একটা অনেক ছন্দ ভালো, 232 232। যার যেটা ভালো যার লাগে। যেটা পছন্দ। আচ্ছা ভাই যে আরেকটা যেটা টার্ম আছে, পছন্দ ওটা করে খুব নিতে আসছে, পারে। আচ্ছা, সহমৌলিক। আরেকটা টেকনিক আছে, এটা আবার আমার আবিষ্কৃত, এটা আবার সবার না। যেমন 61 70 71 80 81 90 91 100। আচ্ছা, আমরা কি দেখছি যে মৌলিক সংখ্যাগুলো সাধারণত বেজোড় হয়, এটা আমরা প্রথম দেখছি, তাই না? প্রথমত দেখছি আমরা মৌলিক সংখ্যাগুলো বেজোড় হয়। জি জি ভাই জি। মৌলিকগুলো সে লাস্টে হয় 3 থাকে, নয় 7 থাকে, নয় 9 থাকে। 3 7 9 একও থাকে, 1 3 7 9 এগুলো থাকে, 5 থাকে না কখনো। কেন বলেন তো? কারণ 5 থাকলে সেটাকে 15 5 দিয়ে ভাগ যায়, 5 এর গুণিতক হয়ে যায়, এজন্য লাস্টে 5 থাকে না। কিন্তু 1 বা 3 বা 7 বা 9 এগুলো থাকলে সে কোনোটাই কোনো কিছুর গুণিতক হয় না। এখন ভাইয়া 9 থাকলে তো হয় 49।
নয় তো আমি তো বলছি 9 হয় 1 3 7 9 চারটা। এখন এটা মনে রাখার জন্য আমরা এই পরের যে কোনগুলো যেমন এই যে 41 থেকে 50 এর মধ্যে 43 নাকি 47 নাকি 49 আমি শিওর না, নাকি 41 কোনটা? 40 একটা আছে। তাহলে মনে রাখার জন্য টেকনিক কি বলেন? মনে রাখার টেকনিক হচ্ছে প্রথমটা মনে থাকবে 2 3 5 7 এটা মনে থাকবে চারটা। এই চারটা কিন্তু মিলাইছি, পরে আবার চারটা, এটা কেমনে মিলাবো বলেন তো? 1 3 7 9 মিলাইলাম। 2 3 5 7 1 3 7 9 মানে কি? 1 মানে কি 11, 3 মানে 13, 7 মানে 17, 9 মানে 19। আচ্ছা এরপরে যাই আমরা এইখানে কি 23 আর 29, এটাকে সংক্ষেপে লিখি 3 3 9। আচ্ছা এখানে 31 আর 37, এখানে 1 3 7। কেন 49 কে ভাগ যায় 7 7 49। আচ্ছা এখানে 1 3 না 1 না 51 কে ভাগ যায়, 53 কে ভাগ যায় না, জি জি জি, 57 কে ভাগ যায়, 51 কে ভাগ যায় না, 3 9 61 কে ভাগ যায় না, 63 কে ভাগ যায়, 67 কে কি ভাগ যায়? 67 কে 7 দিয়ে ভাগ যায় না, চায় না স্যার। 67 কে 3 দিয়ে যায় না, 67 কে 9 দিয়ে যায় না, তাহলে আর যাবে না, তাহলে 67। 57 কে ভাগ যায় কিভাবে এটা তো বুঝলাম না। 57 কে ভাগ যায় না তো, এজন্য তো 7 লিখছি। যেগুলো ভাগ যায় 3 দিয়ে ভাগ যায় না। 57 কে 3 দিয়ে ভাগ যায়। না না হ্যাঁ, 57 কোনোভাবে 57 ভাগ যায় না। এই যে ভাই আপনি যে 51 থেকে 60 এইখানে আপনার 57টা 7 আসবে না। হ্যাঁ 57 লিখি নাই তো, আচ্ছা 57 কে ভাগ যায় 3 দিয়ে, এজন্য 7 লিখি নাই। আমি এটা বলতে চাই, এটা এখানে যে 69 আছে, 69 কে কি ভাগ যায়? যায় না। 69 যায় না মনে হয় ভাই। 9 যায় তো, তাতেই যায় 3 দিয়ে তো যায়। 3 দিয়ে ভাগ যায়। 1 3 9। আচ্ছা এখানে 81 কে যায়, 83 কে যায় না, 3। 87 কে 3 দিয়ে যায়, 89 কে যায় না। এখানে একটা আছে 97। আচ্ছা এইগুলো আমি বের করলাম, মুখস্থ করে নিই তো, তাহলে এত তাড়াতাড়ি বের করলাম কিভাবে বলেন তো? কারণ আমি এগুলাকে সবগুলো দিয়ে ভাগ করি নাই, আমি জাস্ট 3 আর 7 দিয়ে ভাগ করছি। তাহলে মৌলিক সংখ্যা চেনার উপায় কি বলেন তো? শর্টকাট টেকনিক, মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে সংখ্যাটাকে 3 আর 7 দিয়ে ভাগ করতে, আর বড় সংখ্যা হলে 11 দিয়ে ভাগ দিতে, 9 দিয়ে ভাগ দরকার নাই, সর্বোচ্চ 11 দিয়ে ভাগ দিতে। 100 এর ভিতরে বলার জন্য এটা যথেষ্ট, 11 পর্যন্ত যথেষ্ট। একানব্বই কে 7 দিয়ে ভাগ যায়। আচ্ছা এখন এইগুলো মনে রাখার জন্য কি পরীক্ষা হলে বসে তো টেস্ট করার টাইম আছে আপনার? নাই তো। শর্টকাট সূত্র আছে, সূত্র কি বলেন তো? 2 3 5 7 1 3 7 9, এটা মুখস্থ থাকবে। এরপর একটা ছন্দ মিলে ফেলেন, ছন্দটা কি? 3 9 1 7 1 3 7
3 9 1 3 9 3 9 7। আবার বলি দেখেন 3 9 1 7 1 3 7 3 9 1 7 1 3 9 3 9 7 3 9 দিয়ে শুরু দেখেন 3 9 1 7 1 3 7 দেখেন 232 232 232 এখানে দেখি খাইরুল স্যার একটা টিপস আছে, কি এটা আপনি যেটা বলেছেন এইরকমই, যে যে সকল সংখ্যার একক স্থানে 1 3 7 9 বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে। আমি তো সেটাই বলছি যে 3 আর 7 1 3 7 9 বলো দরকার নাই, আমি তো বলছি 9 দরকার নাই, 3 আর 7 দিয়ে ভাগ করেন। মৌলিক হবে কি হবে না সেটাকে 3 আর 7 দিয়ে ভাগ করেন। আর যে মৌলিক সংখ্যা লাস্টে যে 1 3 7 9 থাকবে এটা তো একটু আগে বললাম, বলি নাই? আপনি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলেন, আমি তো বললাম যে না, আপনার সাথেই মানে সহমত পোষণ করছে আর কি, যে আপনি যেটা বলতেছেন এটাই আর কি। আচ্ছা, মানে মাস লাস্টে যদি বেজোড় সংখ্যা থাকে, আমরা প্রথমে কিন্তু বলছিলাম যে মৌলিক সংখ্যা হলে লাস্টে অবশ্যই বেজোড় থাকবে, দুই ছাড়া, দুই ব্যতিক্রম, এটা ছাড়া লাস্টে থাকবে বেজোড় সংখ্যা, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় বৈশিষ্ট্য কি, লাস্টে 5 থাকবে না, 5 বাদে বাকিগুলো থাকবে। কেন বলেন তো? কারণ লাস্টে 5 থাকলে সে 5 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তার মানে কি, লাস্টে 1 3 7 9 এই চারটা থাকবে। এইগুলোকে আমি টেস্ট করব কি দিয়ে ভাগ করব? শুধু 3 আর 7 দিয়ে ভাগ করব। এই 1 2 3 4 5 6 7 সবগুলো দিয়ে ভাগ করার দরকার নেই, অনলি 3 আর 7 দিয়ে ভাগ করব। যদি ভাগ যায় গেল, না গেলে বাদ। আর এটাও আমার মুখস্থ করা পরীক্ষা হলে সম্ভব না, তাহলে কি করব? এটা মনে রাখবো, 3 9 1 7 1 3 7, আবার 3 9 দিয়ে রিপিট লিখলাম 3 9, আবার 1 7 দিয়ে রিপিট লিখলাম 1 7। এখানে 1 3 7 এর জায়গায় এই 1 3 9 এখানে একটু লাল কালি দিয়ে মার্ক করে রাখেন, এখানে একটু ব্যতিক্রম, বাকি সব সেম। 3 9 1 7 1 3 7, 3 9 1 7 1 3 9, আবার 3 9 শুধু 7। লাস্টেটা মনে থাকবে শুধু 7, ফার্স্টে দুটো মনে থাকবে, কারণ কি 2 3 5 7 1 3 7 9 এটা মনে থাকবে। কিন্তু এখান থেকে ভুলে যাব, এই 21 এর পর থেকে আমার কনফিউজ হয়ে যাবে, 21 নাকি 23 না 27 না 29। তাই 27 দেখলেও কিন্তু মনে হয় মৌলিক সংখ্যা, 3 9 27 এটা তো অনেক পরে গিয়ে আমার মনে হবে। নরমালি দেখলে 27 কেও মৌলিক মনে হয়, 29 কেও মৌলিক মনে হয়, 31 কেও মৌলিক মনে হয়। কিন্তু এই জন্য আপনি করবেন কি, মনে রাখবেন 3 9 1 7 1 3 7, 3 9 1 7 1 3 9, লাস্টের সংখ্যা 3 3 9 7। আচ্ছা হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। এই কাজটা কিন্তু আমি রিসেন্টলি প্র্যাকটিস করিনি, কালকে বসবো বা এক মাস 2 মাসের মধ্যে এই কাজটা কোথাও নেই নাই, করাই নাই। কিন্তু আমার তো এখনো মনে আছে, কেমনে বলেন তো? আমি কি মুখস্থ করছি আপনাদের ধারণা? আমার কি ভূতে কি লাগছে যে এগুলো এই এতগুলো সংখ্যা আমি মুখস্থ করব? না, এতগুলো সংখ্যা মুখস্থ করে আমি আমার ব্রেনকে কখনোই ক্লান্ত করব না। তাহলে আমি কি করব? আমি অবশ্যই কোনো না কোনো শর্টকাট টেকনিক খুঁজে বের করব। আর সেই শর্টকাট টেকনিক হচ্ছে এটা 400 ইংলিশ 232 232 1, এটা হচ্ছে 1 নম্বর শর্টকাট। 2 নম্বর শর্টকাট হচ্ছে 3 9 1 7 1 3 7, 3 9 1 7 1 3 9, 3 9 শুধু 7, 3 9 1 7 1 3 7, 3 9 1 7 1 3 9, 3 9 শুধু 7। কি মুখস্থ থাকবে নাকি থাকবে না? থাকবে ভাইয়া ইনশাআল্লাহ। থাকবে ইনশাআল্লাহ। না থাকলে পরীক্ষা হলে কি একটু খুঁজে বের করবেন, তাও আপনি সময় বেশি লাগবে না। কেন? শর্টকাট টেকনিক তো শিখাই দিয়েছি। পরীক্ষা হলে ছন্দ ভুলে গেছেন, মানে 81 83 87 89 এগুলা 3 কি 7 দিয়ে ভাগ করে দিব। কোনটা যে মৌলিক কোনটা মৌলিক না মনে পড়তেছে না, কি করবেন? মাথার চুল ছিড়বেন, 1 থেকে 20 পর্যন্ত সবগুলা দিয়ে ভাগ করবেন 87 কে? না, না 3 শুধু অথবা 3 আর 7 দিয়ে 7 ভাগ ভাগ করবেন, শেষ, একদম ইজি। অধ্যায় শেষ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ঈদের আগে ছুটি, খুবই ভালো লাগলো ভাই ঈদের আগে তো আর ক্লাস হবে না ভাই, তাহলে ক্লাস হবে না। মৌলিক তবে সংখ্যাটা ঈদের পরে বুঝতে পারছি আজকে, মৌলিক সংখ্যাটা বুঝতে পারছি ভালোভাবে। ভাই ঈদের আগে ক্লাস হবে না, তাহলে তো ভাই একটু গান টান হইতে হয়ে যেতে পারে। এই বাদ দেন, আমি অনেক টায়ার্ড। কালকে সায়েন্সের ক্লাস হবে স্যার? কালকে সায়েন্সের ক্লাস শিওর না, আমি জানাবো, মেসেঞ্জারে জানাবো, সম্ভবত হবে। আর গান যেহেতু ঈদের আগে শেষ ক্লাস, গান তো একটা গাইতেই হয়, কোন গান গাইবো বল? আপনার পছন্দের একটা মোস্ট ফেভারিট। মোস্ট ফেভারিট গান, আমি তো
আসিফের গান খুব পছন্দ করি। আমাদেরও ভালো লাগে, এক সময় অনেক পছন্দ ছিল। তাই জি ভাই। আসিফের গান গাই, অবশ্যই। রেকর্ডিংটা অফ করে দিই।